যেভাবে লেখা আছে আমি সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ সাবেদ আলম, ময়মনসিংহ বিভাগ থেকে। আমি গত আগস্ট মাস থেকে আপনাদের সবার প্রিয়ভূত.com-এর একজন মডারেটর হিসেবে কাজ করছি। দেখতে দেখতে আপনাদের সবার সাথে 6 মাস পেরিয়ে গেল। এই 6 মাসের জার্নিতে আপনাদের ভালোবাসা আর ভূত.com টিমের কিছু অমায়িক মানুষের সাথে কাজ করে আমি খুব খুশি আর আনন্দিত। স্পেশালি আমাকে ঘটনা লিখতে আর লেখার উন্নতি সাহায্য করেন যারা, তারা আর কেউ না, আমাদের সবার প্রিয় আসিফ এবং হৃদয় হোসেন। এখন আমি আমার ঘটনা শুরু করছি। আজকের ঘটনা আমি শুনেছি আমার স্টুডেন্টের কাজিন তার কাছ থেকে। আমার স্টুডেন্টের নাম তানিশা। গত 27শে ফেব্রুয়ারি 2022 তারিখে আমি টিউশনি পড়াতে গেলে স্টুডেন্টের কাজিন রেহানা আপুর সাথে পরিচিত হই। রেহানা আপু ভূত.com এর একজন শ্রোতা এবং আমাদের সবার প্রিয় আদনান ও সিফাত রোমান তোষার ভাইয়ের বড় ভক্ত। আমার সাথে পরিচিত হয়ে রেহানা আপু তানিশাকে বললেন, কিরে তানিশা, তুই আগে বলবি না তোর শিক্ষক ভূত.com এর একজন মডারেটর, জানিস না নাকি? তানিশা আপুকে বললেন, না জানি না। এরপর তানিশা আপু আমাকে বললেন, ভালোই হয়েছে, আপনাকে এখানে পেয়ে গেছি। আমার একটা ঘটনা আছে আমার এক বড় ভাইয়ের। আমি হ্যাঁ বোধক উত্তর দিলে আপু আমাকে বলেন যে তানিশার পড়া শেষ হলে উনি আমাকে ঘটনাটি বলবেন। যথারীতি তানিশাকে পড়াশোনা শেষ করে আপু আমাকে ঘটনাটি বলতে শুরু করেন। ঘটনাটি আপু আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে আপনাদের সামনে উপস্থাপনা করছি। আর বানানের ভুল ত্রুটির জন্য মাহফুজ ভাই আপনাদের সবাই নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন রেহানা আপু। আমার বড় ভাইয়ের নাম রায়হান। সামনে তার ইউনিভার্সিটি এক্সাম। আর আমার ভাইয়ের বয়সে পার্থক্য ছিল মাত্র 2 বছরের। তাই আমরা ভাই বোন কম, বন্ধু বেশি। যখন ও পড়তে বসতো আমি ওর রুমে যেতাম না, পড়ায় অসুবিধা হবে বলে। আমার আব্বু আম্মুর ইচ্ছা ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন। ভাইয়া এসএসসি আর এইচএসসি রেজাল্ট ভালো থাকার ফলে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করতে হয়। সালটা ছিল 2011। সেদিন আমার বড় ভাইয়ের অর্থাৎ বড় ভাই রায়হান এশার নামাজ পড়ে বাসায় আসলেন। একটু পরে তার বন্ধু আসিফ আসলেন রায়হানের সাথে গ্রুপ স্টাডি করার জন্য। আসিফ ছিল রায়হানের ভালো একজন বন্ধু। আসিফ এবং রায়হান তুলনামূলক সমান ক্যাটাগরির স্টুডেন্ট ছিল। আসিফের বাসাও ছিল আমাদের বাসা থেকে খুবই কাছে। প্রায় 1 ঘন্টার পড়াশোনা শেষ করে রায়হানকে বিদায় দিয়ে নিজের বাসায় চলে যায়। এরপর রায়হান আবার নিজের মতো করে পড়তে চলে যায় তার রুমে। রায়হান সাধারণত পড়ার সময় দরজা বন্ধ করে, কিন্তু দরজা লক করে না। কিন্তু রায়হান সেদিন বরাবরের মতো রুমে পড়ছিল। প্রায় 1 ঘন্টার মাঝে রায়হানের রুমে চেয়ার পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে আমরা তার রুমে ধাক্কা দিয়ে ভিতরে গিয়ে দেখি রায়হান মেঝেতে পড়ে আছে আর ওর মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। রায়হানের ওই অবস্থা দেখে আমি আর আমার আম্মু রায়হানকে উঠিয়ে বসানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হই। কারণ রায়হানের শরীর তখন একটু শক্ত হয়ে গিয়েছিল, যে শরীরের কোনো অংশই মুভ করছিল না। আমরা কিছুক্ষণ ওর হাত পা মালিশ করতে থাকি। 2-3 মিনিটের মাঝে মুখ দিয়ে ফেনা পড়া বন্ধ হয়ে যায় আর রায়হান একেবারে নিশ্চুপ হয়ে যায়। আম্মু এরপর রায়হানকে ডাকতে থাকেন ওঠার জন্য। রায়হান, এই রায়হান, ওঠ, কি হয়েছে তোর? রায়হানের কোনো সাড়া না পেয়ে আমার আম্মু আমাকে বলেন যেন আব্বুকে ফোন করে বাসায় আসতে বলি। এরপর আমি উঠতে গেলে রায়হান 2 হাত দিয়ে আমার ও আম্মুর হাত চেপে ধরে চোখ খুলে আমার দিকে তাকিয়ে এসে উঠে বসে আর দুজনের হাত ছেড়ে সে আমাদের চুল ধরে আমাদের কানের কাছে মুখ নিয়ে সে আর খুব বাজে গলায়, কর্কশ গলায় ফিসফিস করে বলতে থাকে যে প্রতি 10 বছরে একবার আসি, যার শরীরে উঠি তার পা থেকে মাথা পর্যন্ত খাই। এই কথা বলে মেঝে থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এই কথার আগামাথা কিছুই না বুঝে আমি আর আমার আম্মু রুম থেকে বের হয়ে যাই। কিছুক্ষণ পর রাতের খাবারের জন্য আম্মু আমাকে রায়হানকে ডাকতে লাগলো। আমি খেয়ে চলে এলেও রায়হান রুম থেকে বের হয় না। আমি রায়হানের রুমে গিয়ে ওকে ডাকতে লাগলাম। আমার কথা রায়হানের কানেই পৌঁছায় না। এরপর আমি রায়হানকে পিঠে হাত দিয়ে ডাকতে দিলে ও এক ঝটকায় আমার হাত ধরে ফেলে এবং বিছানায় বসিয়ে ফেলে। এরপর সে আমার মাথায় চুল ধরে এবং কানের কাছে ফিসফিস করে বলে, শোনো, এখানে বসবে না, বসলে জীবন নিয়ে কথা বলে। এগুলো পড়তে আমি খুবই
এরপর সে আমার মাথার চুলের মুঠি ধরে কানের কাছে ফিসফিস করে বলে, শোনো, এখানে বসবে না। বলেছে জীবন নিয়ে কথা বলে। এগুলো পড়তে আমি খুবই কমফোর্টেবল। এই ডায়লগগুলো পড়তে চাই না। এরপর তিনি বলেছেন যে আমি ভয়ে রায়হানের হাত থেকে আমার হাত ছাড়িয়ে দৌড়ে রায়হানের রুম থেকে বের হয়ে আম্মুকে সব বলি। আম্মু সব কথা শুনে রাগ করে বিছানা ঝাড়ু দেওয়ার ঝাড়ু নিয়ে রায়হানের রুমে চলে যায়। আমিও আম্মুর পেছন পেছন রায়হানের রুমে চলে যাই। আম্মু যেই রায়হানকে কিছু বলতে যাবেন, তখন রায়হান আম্মুর চুল ধরে আম্মুর কানে কানে কী যেন বলছে। কি বলছিল শুনতে যাব, তখনই দেখলাম আম্মু অজ্ঞান হয়ে পড়ে যায়। আম্মু পড়ে গেলে রায়হান বাজেভাবে হা হা করে হেসে ওঠেন। এরপর আমি রায়হানের সামনে গিয়ে ওর হাত ঝাঁকি দিয়ে বলি, কি হয়েছে তোর, এমন করছিস কেন? আম্মু ওকে বলে, কি হয়েছে? আম্মুর এই কথা শুনে রায়হান আমার হাত ছাড়িয়ে নিয়ে এরপর রায়হানের সামনে গিয়ে ওর হাত ঝাঁকি দিয়ে বলি, কি হয়েছে তোর, এমন করছিস কেন? আমার এই কথা শুনে রায়হান আমার হাত ছাড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। এরপর আম্মুর মুখে পানি দেই। অনেক কষ্টে আম্মুর জ্ঞান ফিরিয়ে আনি। আম্মুর জ্ঞান ফিরলে আমি আম্মুকে জিজ্ঞেস করি যে উনি কেন অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু উত্তরে আম্মু আমাকে যা বললেন তার কোনো লজিক আমি খুঁজে পেলাম না। আম্মু বললেন যে ওনার কিছুই মনে নেই। শেষ ওনার যা মনে ছিল রায়হানের রুমে যাওয়ার সময়। সে রাতে আমরা আর খাওয়া দাওয়া করিনি। আব্বুর অপেক্ষায় বসেছিলাম। কিছুক্ষণ পর আব্বু কাজ শেষে বাসায় আসেন। বলে রাখা ভালো, আমার আব্বু শহরের একটা মার্কেটে কাপড়ের দোকানে ব্যবসা করতেন। এজন্য ওনার বাসায় আসতে প্রায় রাত 11টা বেজে যেত, মাঝে মাঝে 12টাও বেজে যেত। সেদিন আব্বু বাসায় আসার পর আমিও আম্মু রায়হানের বিষয়টা বলি। আব্বু রেগে গিয়ে মারবেন বলে ওর রুমে যায়। আম্মুর কথা শুনে আব্বু সেদিন রাতে আর কিছু বলে নাই। রায়হানকে সেদিনের মতো রাতের বেলা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রায়হান স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে। বিকালবেলা আসিফ ভাই বাসায় গ্রুপ স্টাডি করতে যাবে বলে রায়হান বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় মাগরিবের পর রায়হান বাসায় ফিরে আসেন। বাসায় ফিরে এসে নিজের রুমে চলে যায়। আম্মু রায়হানকে নাস্তা খেতে ডাকলে রায়হান রুম থেকে দৌড়ে এসে রান্নাঘরে চলে যায়। আর রান্নাঘরে রাখা তরকারি ভাত সে একাই খেয়ে ফেলে। এই দেখে আম্মু এবং আমি অবাক হই আর রায়হানকে জিজ্ঞেস করি কেন এমন করছে গতকাল থেকে। উত্তরে রায়হান বলে তাকে ডাকা হয়েছে, তার অনেক দিনের ক্ষুধা জমে আছে এবং সে নাকি সব কিছু লণ্ডভণ্ড করে দিবে। রায়হানের মুখে এই সমস্ত কথা শুনে ওর অঙ্গভঙ্গি দেখে আমি আর আম্মু অনেকটা ভয় পেয়ে যাই। এরপর রায়হান তার নিজের রুমে চলে গেলে আম্মু বলেন, রেহানা, একবার আসিফকে ডেকে নিয়ে এসো তো, ওর সাথে কথা বলি। এরপর আমি আসিফকে ডেকে নিয়ে আসি বাসায়। জিজ্ঞেস করি রায়হানের কোনো অস্বাভাবিক আচরণ তার চোখে পড়েছে কিনা। আসিফ একটু মুচকে এসে বলে, কি বলছেন আন্টি, ও তো একেবারে নর্মাল, কি হয়েছে? আম্মা আসিফকে কিছু বলে না। আসিফ এরপর নাস্তা করে বাসায় চলে যায়। সেদিনের পর থেকে রায়হান নামাজ পড়া ছেড়ে দেয়। এক ওয়াক্ত নামাজ তাকে দিয়ে পড়ানো যেত না। অনেক বলার পরেও সে নামাজ পড়তো না। আমিও আম্মু এসব কিছু আব্বুকে জানাইনি, যতক্ষণ না পর্যন্ত সমস্যা হাতের বাইরে চলে যায়। সেদিনের পর থেকে আমাদের পরিবারের জীবন কিভাবে যেন বদলে যায়। বলছি, সেদিনের পর থেকে রায়হানের সাথে কেউ কথা বলতে পারতো না। খাবার খাওয়ানোর সময় সে সবার জন্য রান্না করা খাবার সে একাই খেয়ে ফেলত। দিনের বেলা ডাইনিং রুমের ফ্রিজের মাছ মাংসের টোপলা পড়ে থাকতে দেখা যেত। তার কারণ ওগুলো ওখানে কিভাবে এলো তার উত্তর কারো জানা ছিল না। রায়হান কোচিং করতে বাইরে গেলে কোচিং সে করতো না। আমরা জানতে পারি কোচিং থেকে আসা ফোনের মাধ্যমে। আমরা ভাবতে থাকি রায়হান যদি কোচিং না করে তাহলে সে কোথায় যায়। আমি আর আম্মু ভাবি রায়হান হয়তো কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে, তাই সে কোচিং ফাঁকি দিচ্ছে। একদিন রায়হান কোচিং করতে বের হলে আমি আর আম্মা রায়হানের পিছু নেই। আর দেখা যায় কোচিং সেন্টারের কাছের এক মসজিদে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর মসজিদের একজন হুজুর বেরিয়ে আসে। হুজুরকে দেখে বয়স বেশি মনে হলো না। আমরা দেখলাম হুজুরের কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে রায়হান খেলো আর একটা তাবিজ নিয়ে সে নিজের ব্যাগে রাখলো। সে আর হুজুর দুজন মিলে মসজিদের কোয়ার্টারের কাছে একটি বাসায় ঢুকলো। আমিও আম্মু চিন্তায় পড়ে যাই আর ভাবতে থাকি যে কেন রায়হান হুজুরের সাথে দেখা করছে আর কেনই বা এই বাসায় ঢুকে গেল। এরপর আমরাও সেই বাসায় গিয়ে নক করি। সে হুজুর দরজা খুললেন, আমাদের সালাম দিলেন, বললেন আপনারা কেমন আছেন, রায়হানের জন্য এসেছেন, ও ভেতরে পড়ছে। ওনার মুখে একথা শুনে আমি ওনাকে জিজ্ঞেস করি
আপনি আমাদের কিভাবে চেনেন? উত্তরে তিনি হেসে বললেন, ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ নেই। আপনাদের সবার ছবি রায়হান ভাই আমাকে দেখিয়েছেন। সমস্যা আছে বলল, তাই আমার কাছে এসেছে। এখানে শান্তিতে পড়াশোনা করে। আমরা টুকটাক পানি পড়া নিয়ে যাই। হুজুরের কথা শেষ হলে আমি আর আম্মু ভেতরে গিয়ে দেখি রায়হান আসলে পড়াশোনা করছে। এরপর আমি আর আম্মু রায়হানকে কিছু না বলেই চলে আসি। সন্ধ্যার দিকে রায়হান বাসায় ফিরলে ওকে আমরা জিজ্ঞাসা করি ও কেন হুজুরের কাছে গিয়ে পড়াশোনা করে। উত্তরে রায়হান ওর সাথে যা যা হচ্ছে সব কিছু খুলে বলে। তা শুনে আমাদের বাকশক্তি কেঁপে ওঠে। প্রিয় শ্রোতা, আপনাদের ঘটনা শোভিত আন্তরিকভাবে দুঃখিত। মাঝপথে থামার কারণ হচ্ছে যে রেহানা আপু আমাকে রায়হানের ভাষায় বলছিলেন, যা বুঝতে আমার মোটামুটি ভালোই সমস্যা হওয়ার ফলে আমি আপুর সাথে আলোচনা করে আপুর মাধ্যমে রায়হান ভাইয়ের ভাষায় শুনতে চাইলে আপু আমাকে বলেন, রায়হান ভাইয়ের ভাষায় পরের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। বলছেন রায়হান ভাই, এইচএসসি রেজাল্টের পর থেকে আমার সাথে কিছু আজব ঘটনা ঘটছে, যার ব্যাখ্যা আমার জানা নেই। তোমরা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করো আমি সেদিন কেন এমন করলাম, আজ কেন এমন করছে, সব খাবার কেন আমি একাই খাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। আমার কিছুই মনে থাকে না। মনে হয় যেন আমি জীবন থেকে সে সময়গুলো হারিয়ে ফেলার। বলছেন রায়হান ভাই, এইচএসসি রেজাল্টের পর থেকে আমার সাথে কিছু আজব ঘটনা ঘটছে, যার ব্যাখ্যা আমার জানা নেই। তোমরা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করো আমি সেদিন কেন এমন করলাম, আজ কেন এমন করছি, সব খাবার আমি কেন একা খাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। আমার কিছুই মনে থাকে না। মনে হয় যেন আমার জীবন থেকে এ সময়গুলো হারিয়ে যায়। কোনোভাবে কোনো কিছুতে মন দিতে পারছিলাম না। কোচিংয়ে গিয়ে ভালো করতে পারছিলাম না। বাসায় পড়তে পারছিলাম না। সামনে পরীক্ষা, আসিফের সাথে পড়তে গেলেও পড়া হচ্ছিল না। আসিফ আমাকে তার সাথে পড়তে বারণ করে দিয়েছিল। এই যে এত কিছু আমার সাথে হচ্ছে, এগুলো শুরু কবে থেকে জানেন? আমি বলছি শুনুন। সেদিন কোচিং থেকে ফিরে এসে ভিক্ষুকের সাথে আমার দেখা হয়। ভিক্ষা চাইতে আমি তাকে 5 টাকার একটি পয়সা দিলে সে আমাকে বলে, বাবারে টাকা লাগবে না, তুই আমাকে একটি মুরগি আর কিছু চাল দিয়ে দে। আমার বাসায় আমার ছেলে মেয়ে মাংস খেতে চেয়েছে। ওরা অনেক দিন মাংস খায় না। তুই কিনে দিলে বউ ছেলে মেয়ে নিয়ে একটু মাংস খেতাম। চিন্তা করিস না বাবা, যত দিবি আল্লাহ তার থেকে বেশি ফেরত দিবে তোকে। এ কথা শুনে আমার মনে ভিক্ষুকের জন্য অনেক মায়া হলো। আমি আমার কাছে থাকা বই আর কোচিংয়ের শিট কেনা টাকা দিয়ে ওনাকে বাজার থেকে 1 কেজি চাউল, 1 কেজির একটু বেশি ওজনের একটা ব্রয়লার মুরগি কিনে দেই। সেই জিনিসগুলো হাতে পেয়ে ভিক্ষুক খুশি হয়ে তার জোলা থেকে একটি ছোট আয়না বের করে আমাকে দেয়। আমি নিতে না চাইলে সে আমাকে বলে, নে বাবা রাখ, তোর কাজে লাগবে। এরপর ভিক্ষুকের জোড়াজড়িতে আমি ভাবি, দূর একটা আয়নাই তো, কি আর হবে নিলে। এই ভেবে আমি ব্যাগে আয়না ঢুকিয়ে ফেলি। সেদিন রাত্রেবেলা আমি আমার রুমে জানালায় ঠকঠক করার আওয়াজ শুনতে পাই। শুরুতে আমি মনের ভুল ভাবি, ঠিক তখনই জানালায় আবার ঠকঠক শব্দ। এবার আমি অনেক ভয় পেয়ে যাই আর কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ি। তুমি মনে করো এখন অনেক রাত, তুমি একা রুমে আছো। এই রাতের বেলায় তোমার রুমের জানালায় ঠকঠক করে নক করার আওয়াজ আসলে কি করবে তুমি? ভয় পাবে জানি। রেহানা তুই বল, ভয় পাবি না? আমিও তেমনি ভয় পেয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে নক করার আওয়াজটা বাড়তে লাগলো, আর প্রতিটা জানলায় একই রকম ঠকঠক করার আওয়াজ আরও বাড়তে লাগলো। আমি ভয়ে ডাকবো বলে বিছানা থেকে উঠে যাই। ঠিক তখনই টেবিল থেকে কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দে আমার বুক কেঁপে ওঠে। এরপর আমি রুমের লাইট জ্বালিয়ে দেখি ভিক্ষুকের দেওয়া সেই আয়নাটি পড়ে ভেঙে গেছে। আমি আয়নাটি তুলতে গেলে আমার হাতে কাচের টুকরো লেগে যায়, আমার হাতটা কেটে যায়। এরপর আমার রুমের দরজার বাইরে আম্মু আর তুমি এসে আমাকে ডাক দিলে। আমি দরজা খুলে কাউকে দেখতে পাই না। আমি উন্মাদের মতো হয়ে যাচ্ছিলাম বলে মনে হতে লাগলো। এরপর আমি কিভাবে যেন রুমের জানালা খুলে দেই। আমার প্রচণ্ড গরম লাগছিল রুমে। আমার এই গরমের মাঝে আমার রুমে শীতল ঠান্ডা বাতাস আর শরীর দিয়ে বয়ে গেল। আমার শরীর আর কলিজা জুড়ে আসলো। আমার খুব ভালো লাগছিল বাতাসটা গায়ে লাগতে। এরপর আমি ঘুমিয়েছি না কি করেছি আমার কিছুই মনে নেই। এর পরের দিন আসিফ বিকালে গ্রুপ স্টাডি করার জন্য আমার কাছে এসে আমাকে বলে, কিরে তোর চোখ লাল কেন, কত রাতে ঘুম হয়নি?
আসিফের এই কথা শুনে আমি বলি, তুই কিভাবে জানলি যে আমার ঘুম হয়নি? রাতে আসিফ রাগাত্ম সুরে আমাকে বলল, কিরে ভাই, কমন সেন্স কি বাজারে বিক্রি করে এসেছি? তোর চোখ লাল, তাই ভাবলাম ঘুম হয়নি। এই বলে আসিফ বিষয়টি এড়িয়ে যায়। সেদিন রাত থেকে আমার সাথে নতুন নতুন ঘটনা ঘটতে থাকে। রাতে ঘুমানোর জন্য শুয়ে পড়ার কিছুক্ষণ পরে আমার মনে হয় জানালার বাইরে কেউ একজন আমাকে ডাকছে, খুব ক্ষীণ আর ফিসফিস করে বলছে, রায়হান, রায়হান। এরপর কেউ একজন বলে, যে ভিক্ষুককে আমি সাহায্য করেছিলাম সে এখনই সাহায্য নিতে এসেছে। সামনে নাকি আমার অনেক বড় পরীক্ষা, আমাকে সাহায্য করবে তুমি? কে? চলে যাও, প্লিজ চলে যাও। এবার মনে হলো আমার কানের কাছে এসে বলল যে আমি যদি বাঁচতে চাই তাহলে ওর কথা না শুনলে আমাকে মরতে হবে, আর কাউকে যদি এ কথা বলে দেই নিশ্চিত মৃত্যু। তারপর আমি দরজা খুলে তোমাদের ডাকতে গেলে দেখি খুলছ না। অগত্য ভয়ে জানের মায়ায় পড়ে জানলা খুলতে হয়। জানলা খুলতে সেই শীতল বাতাস আমার গায়ে এসে লাগে। আমি কিছু মনে না থাকলে এরপর এশার নামাজের পরে ইমাম সাহেবের সাথে কথা বলে আমাকে বলেন, রায়হান, তুমি যে আয়নাটা নিয়েছিলে সে আয়নাটা নেওয়া ছিল তোমার চরম মাত্রার ভুল। কোথায় এখন? কোথায় এখন? আমি হুজুরকে সেটা বলি, ভেঙে গেছে, আমি সেটা ফেলে দিয়েছি। হুজুর আমাকে তখন বলেন, দেখো আমিও তো এসব করি না, এই লাইনে পড়িওনি। আমাদের মুয়াজ্জেম সাহেবের এ সমস্যা নিয়ে কাজ করেন, উনি এই মাদ্রাসার একজন ছাত্র ছিল, ওনার কাছে যাও, উনি এখানে মুয়াজ্জেমের চাকরি করেন আর তোমার কোচিংয়ের সামনে মাদ্রাসার ছাত্রদের পড়ান, ওখানে ওনাকে পাবে। সেদিন মুয়াজ্জেম সাহেবকে আমি খুঁজে না পেয়ে পরের দিন আসরের নামাজের পর তাকে খুঁজে পেয়ে সব কিছু জানাতে উনি আমাকে বলে, রায়হান, আসলে এটা কি সমস্যা আমাকে বুঝতে হবে, আমি আপনাকে পানি পড়ে দিচ্ছি, দেখুন আপনি ভালো হন কিনা। মুয়াজ্জেম সাহেবের পানি পড়া খেয়ে সেদিন রাতে আর কিছু হয়নি। এরপর আসিফের বাসায় আমি গ্রুপ স্টাডিং করতে যাই। আমি অঙ্ক করছিলাম, এমন সময় আসিফ রাগ করে আমার চেহারার লাথি মারে আর বলে, তুই মুয়াজ্জেম সাহেবের কাছে কেন গিয়েছিলি? কি সমস্যা আমাকে বলতিস? আমি আসিফের এই আচরণে অবাক হয়ে যাই। আমি যে মুয়াজ্জেম সাহেবের কাছে গিয়েছিলাম সেটা তুই কিভাবে জানলি? আসিফ কোনো উত্তর না দিলে আমি চেয়ার থেকে উঠে বাসায় চলে আসি। সেদিন আমি তোমার সব কিছু বলতে চেয়েছিলাম, তখনই আমার কানের কাছে ভেসে আসে একই শব্দ, কাউকে নাকি বলা যাবে না। এরপর আমার আর কিছুই মনে নেই। রাতে আমি পানি পড়া খেয়ে আমি ডাইনিং রুমে আসতে দেখি আমি পানির গ্লাস হাতে টেবিলের সামনে দাঁড়িয়ে। এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যাই। আমি কেন জানি খুব প্রাউড ফিল করতেছিলাম। পরবর্তীতে আমি কি দেখলাম, আমার মতো দেখতে সে আমার সামনে পানি নিয়ে এসে আমাকে অভ্যর্থনা জানিয়ে বলল যে এই পানি নাকি আমার। এবং সেই দিন রাতে আমার এতটুকুই মনে ছিল। এরপর কি হয়েছিল? তবে সকালবেলা তোমরা মাছ মাংস পোটলা মেঝেতে পড়ে থাকতে দেখেছিলা, সেটা মনে হয় আমারই কাজ। এরপর আমি একদিন রাতের বেলা বাথরুমে গেলাম, কি দেখলাম জানো? তুমি বলো আম্মু, তুমি যদি রাতের বেলায় বাথরুমে যাও, আয়নার দিকে তাকিয়ে যদি দেখো তুমি নিজেই নিজের দিকে তাকিয়ে হাসছো, তাহলে কেমন লাগবে? আমি আয়নায় একইভাবে হাসতে লাগলাম, হাসতে দেখলাম নিজেকে। তারপর আমি নিজের চেহারায় হাত দিয়ে দেখলাম আমি হাসছিলাম না। কত কিছু দেখছি, সহ্য করেছি, আমি কিন্তু তোমাদের বলতে গেলেও মনে থাকতো না। আমি আজ হুজুরের তাবিজ নিয়েছি আর পানি পড়া নিয়েছি বলে আমি হয়তো বলতে পারছি সব কিছু। এভাবে আস্তে আস্তে জানালা লক করা থেকে এরপর সেই শয়তান আমাকে পুরোপুরি কবজায় নিয়েছিল। এই জন্য আমার পড়া হচ্ছিল না। আসিফের সাথেও বেশ কিছুদিন দেখা নেই। একদিন এশার নামাজ পড়তে গিয়ে দেখি আসিফও নামাজ পড়তে এসেছে। এরপর সে আমার কাছে ক্ষমা চায় আর আমাকে গ্রুপ স্টাডি করতে আসবে বলে জানায়। আমি বাসায় আসার পরে আসিফ বাসায় আসে পড়ার জন্য। পড়ালেখা শেষ করে আমাকে একটা চকলেট খেতে দিয়ে চলে যায়। সেদিন আমি চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম আর আমার মুখ দিয়ে ফেনা বের হয়েছিল। এরপর যা যা হয়েছে তোমরা জানো। এই দুর্বিষহ সমস্যার মাঝে একদিন দেখলাম আমার দাঁত কালো হয়ে গিয়েছে, মুখের ভেতর সহ কালো আর খুব বেশি পরিমাণ বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে। মনে হচ্ছে যেন আমি বেঁচে আছি, কিন্তু আমার মুখ মরে গিয়ে পচে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি এরপর থেকে রেগুলার মুয়াজ্জেম সাহেবের বাসায় যাই আর ওনার তাকবীর গ্রহণ করে পড়াশোনা করি। এভাবে আমার জীবন চলছে। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাকে বাঁচাও। পরীক্ষা চলে এসেছিল, আমি কি পরীক্ষা দিতে পারবো? আমাকে সাহায্য করো।
এই বলে রায়হান ভাই ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলা শেষ করে। তো শ্রোতা বন্ধুরা, চলুন রেহানা আপুর ভাষায় শুনে আসি। বলছেন রেহানা আপু, রায়হানের মুখে এসব কথা শুনে আম্মু আমি অবাক হই। তেমনি আমরা দুজন আসিফ ভাইকে সন্দেহ করছিলাম। এসবের জন্য সন্ধ্যার পর আমি আসিফ ভাইয়ের বাসায় গিয়ে ওনাকে ডেকে আনি। আসিফ ভাই বাসায় আসতে আম্মু ওনাকে বলেন, কি খবর আসিফ, কি খবর আসিফ, তোমরা এখন পড়াশোনা একসাথে, রায়হানের সাথে কিছু হয়েছে? রায়হান সারাদিন কেমন মন মারা হয়ে থাকে জানো কিছু? আম্মুর কথা শুনে আসিফ মুচকি হেসে বলে, না আন্টি। আসিফ মুচকি হেসে বলে, না তো আন্টি, কিছু হয়নি, পরীক্ষা চলে এসেছে তো তাই একাই পড়ি। তো রায়হান এখন কোথায়? চলুন তো বাসায় দেখি আন্টি। রুমে গিয়ে এরপর আমি আর আম্মু আর আসিফ তিনজন মিলে রায়হানের রুমে আসি। আমরা রায়হানের রুমে ঢুকতেই রায়হান লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে আর আসিফের সামনে মাথা ঝুঁকিয়ে তাকে অভ্যর্থনা জানাই। এই দৃশ্য দেখে আমি আর আম্মু রীতিমতো অবাক হয়ে যাই আর রায়হানের একটা কথার সাথে মিল খোঁজার চেষ্টা করি। রায়হান বলেছিল সেদিনের পানি পড়া খেয়ে উঠে নিজের মতো করে একজন দেখতে পেয়েছিল এবং যে তাকে কনিষ্ঠ কণ্ঠে মালিক বলে অভ্যর্থনা জানাতে বলে। আমাদের সন্দেহটা কংক্রিটের মতো শক্তিশালী হয়েছিল তখন। একটু পর আমরা আসিফ ভাইকে বাসায় চলে যেতে বলি আর পরের দিন সকালে রায়হান ঘুম থেকে উঠলে আমরা ওর মুখ থেকে বাজে গন্ধ পাই প্রচুর। ওর মুখের ভেতরে আসলেই কালো হয়ে গিয়েছিল। সেদিন সকালে আম্মু আব্বুকে জানালে আব্বু প্রচণ্ড রেগে যান আর বলেন, এই শয়তানকে নিয়ে কোথায় যাই? দেখো গিয়ে পড়া পারে না তাই পরীক্ষার আগে নাটক শুরু করেছে। কম তো যন্ত্রণা দিল না। রাত দিন পরিশ্রম করে আমি খেটে মরি আর আমার নবাব সাহেব নাটক করেন। ওকে বলে দিও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পেলে বাসায় যেন না মুখ দেখায়, আমার বাসা যেন ছেড়ে দেয়। এসব বলে আব্বু বাজারে চলে যান। আব্বু কিছুতেই যেন বিশ্বাস করতে পারছিল না যে আব্বু দোকানে চলে গেলে রায়হান বলে, আমরা মুয়াজ্জিন সাহেবকে ডেকে পাঠাই। মুয়াজ্জিন সাহেব বাসায় এসে রায়হানের রুমে গিয়ে কিছুক্ষণ বসেন। এরপর রুম থেকে বের হয়ে এসে আমাদের যা বলেছিল তা ছিল কিছুটা এমন, রায়হান ভাইয়ের উপর কালো জাদু করা হয়েছে। কিভাবে করা হয়েছে জানেন? না জানলে সমস্যার সমাধান করা খুব কঠিন। যতটুকু জেনেছি সেটা হচ্ছে সেদিন যে ভিক্ষুক রায়হান ভাইকে আয়না দিয়েছিল সেটা আসলে কালো জাদু করা আয়না ছিল। আয়নার ভিতরে একটা জিনবন্দি ছিল যাকে তার মালিক 10 বছর পর পর একবার করে কাজে লাগায়। এটা কেন করেছিল আমি জানি না, কিন্তু সেই আয়না ভেঙে যাওয়ার পর জিন মুক্ত হয়ে যায় আর আয়নার কাছে লেগে রায়হানের হাত কেটে যায়, রক্ত বের হয়ে যায় এবং যার মাধ্যমে এই জিনটি রায়হানের শরীরের সাথে মিলে যায়। এই কাজ করা কঠিন। তবে আপনারা কি জানেন কালো জাদুটা কে করেছে? আমরা মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করি কি করেছে। উনি বললেন, রায়হান ভাইয়ের বন্ধু আসিফ। মুয়াজ্জিম সাহেবের এই কথা শুনে 2-2-4 মিলে গেল। আমরা আসিফ ভাইকে সন্দেহ করছিলাম আর মুয়াজ্জিন সাহেব সে নিশ্চিত করলেন সব কিছু জেনেও আসিফ ভাইয়ের বিরুদ্ধে কাউকে কিছু বলতে বা কিছু করতে পারছিলাম না। আমার এই সমস্যাগুলোর কোনো প্রমাণ নেই, সেই কারণে তবুও আমরা আসিফ ভাইয়ের বাসায় যাব এবং জানাবো বলে ঠিক করি আর মুয়াজ্জিম সাহেবকে বলি সমস্যার সমাধান করতে। উনি আমাদের বলেন আগামীকাল শুক্রবার রাতের বেলা আসবেন এই সমস্যার সমাধান করতে। এই বলে পানি পড়া তেল পড়া দিয়ে উনি চলে গেলেন। পানি পড়া রাত 12টা খাওয়ার পর তেল পড়া গায়ে লাগানোর নিয়ম মুয়াজ্জিম সাহেব আমাদেরকে বলে চলে গেলেন। আমি আর আব্বু মিলে আসিফ ভাইয়ের বাসায় সব কিছু জানালে আসিফ ভাইয়ের বাবা ওনাকে বেধক মারধর করেন আর জিজ্ঞেস করেন, এসব কেন করেছো আর কিভাবে করেছো? উত্তরে আসিফ ভাই নীরব থাকলে আসিফ ভাইয়ের আম্মু আমাদের বলেন, আপনারা এই কথা কাউকে বলবেন না, সমাজে আমাদের মান সম্মান বাঁচানো মুশকিল হয়ে যাবে। আমরা এই সমস্যার সমাধান করে দেব, আপনারা আজ আসুন, আমরা দেখছি আপনাদের জানাবো। আন্টির কথা শুনে আমিও আম্মু সেদিনের মতো বাসায় চলে আসি। এদিকে পরের শুক্রবার রাতের বেলা মুয়াজ্জিম সাহেব বাসায় এসে আন্টির কথা শুনে আমিও আম্মু সেদিনের মতো বাসায় চলে আসি। এদিকে পরের শুক্রবার রাতের বেলা মুয়াজ্জিম সাহেব বাসায় এসে অন্যান্য সব কাজ করেন। এরপর উনি বলেন জাদুর প্রভাব কমে গেছে, আসিফ মনে হয় জাদু তুলে নিয়েছে, এরপর আর সমস্যা হবে না। আমি নতুন পানি পড়া দিয়ে যাচ্ছি আর তাবিজ দিচ্ছি, এখানে এসবগুলো ব্যবহার করবেন। ওনার কথা শেষ হতে কলিং বেল বেজে ওঠে আর দরজা খুলে আমি দেখি আব্বু এসেছেন। শুক্রবার হওয়ার ফলে উনি একটু তাড়াতাড়ি জলদি ফিরে এসেছিল। মুয়াজ্জিম সাহেবকে দেখে উনি জিজ্ঞেস করেন, আপনি? এরপর আব্বু কিছু বলার আগেই মুয়াজ্জিম সাহেব আব্বুকে সব কিছু বলে। আব্বু এবার আর রাগ না করে সমস্ত ঘটনা শুনে বলে, যাই হোক সেটা যদি অভিনয় করেও থাকে
মনে শান্তির জন্য আমি আর আম্মু হুজুর দেখিয়েছি। এখন আর অভিনয় করার কোনো রাস্তা নেই। মনে মনে আব্বু সব বিশ্বাস করে নিয়েছে, এটা আমরা পরে জেনেছিলাম। কিন্তু হুজুর সেদিন চলে যাওয়ার আগেই এমন একটা কথা বলেন যে যা শুনে আমাদের সবার স্বপ্নের উপর কালো মেঘের ছায়া। হুজুর বলেছিলেন আগামী 41 দিন বাসা থেকে বের হতে পারবে না এবং কারোর সাথে দেখাও করতে পারবে না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এক্সাম ছিল 1 মাস পরে। এই কথাটা আমিও আম্মু আব্বুকে তৎক্ষণাৎ বলছিলাম না, আস্তে আস্তে ধীরে ধীরে বলবো। কিন্তু আমাদের স্বপ্ন ভাঙলেও রায়হানের সমস্যাগুলোর সমাধান হয়েছিল এরপর। এই বলে রেহানা আপু তার দীর্ঘশ্বাস ফেলে, কি ভাবছেন ঘটনা শেষ এখানেই, কোথাও যাবেন না? ঘটনার মেন টুইস্ট শুনুন রেহানা আপুর ভাষায়। মোয়াজ্জেম সাহেবের করা চিকিৎসা 3 দিন পর আম্মু আব্বুকে জানান যে রায়হান পরীক্ষা দিতে পারবে না। এ কথা শুনে আব্বু রেগে গিয়ে আম্মুকে বলেন, কি হুজুর, ওর কোথায় কেন রায়হান পরীক্ষা দিতে পারবে না? তুমি আমাদের এই মোয়াজ্জেম সাহেবকে চিনো না? কি এই হুজুর বললা যে কি বলছো? আমি তো ওনাকে প্রথম ওই সেদিন দেখেছি, উনি তো আমাদের মসজিদের হুজুর না। এই কথা শুনে আমি আর আম্মু অবাক হয়ে যাই আর ভাবতে থাকি, তাহলে এই লোকটা কি? রায়হান তাহলে এসব কি বলল? এরপর আব্বু আমাদের মসজিদে গিয়ে ইমাম সাহেবকে খুলে বললে উনি বলেন, না না, রায়হান আমাদের কাছে এসে ও সমস্যার কথা বলে নাই। গত কয়েক মাস হলো নামাজ পড়তে মসজিদে আসে না। আর আমি নিজেই তো এতগুলো কাজ টুকটাক করতে থাকি। আমার আব্বুর কাছ থেকেই শিখেছিলাম ইসলামসম্মত উপায়ে শয়তানের বিরুদ্ধে মোকাবেলা করতে পারি। এরপর আব্বু হুজুরকে বলেন বিষয়টা একটু দেখতে। হুজুর বলেন উনি আগামীকাল বাসায় আসবেন বাদ মাগরিব, আর তখন যেন আসিফ ভাই ও যেন আমাদের বাসায় থাকেন। এরপর আব্বু বাসায় এসে রায়হানকে সব কিছু জিজ্ঞেস করলে রায়হান আবার আগের মতো অন্য ভাষায় আব্বুকে নাম ধরে বলেন, মিরাজ, তোর এত বড় সাহস, তুই আমার কাছে জবাব চাস? এ কথা শুনে আব্বু ভেবেছিলেন বোধহয় আবার নাটক করছে। আব্বু রায়হানকে মারার জন্য হাতে স্যান্ডেল তুলে নিল। রায়হানের চেহারা বদলে যায় আর ওর শরীর খিঁচুনি দিয়ে ওঠে আর মুখ দিয়ে আবারও ফেনা বের হতে থাকে। সেই অবস্থাতে সে বলেছিল সবাইকে নাকি মারবে। এই কথা যখন রায়হান বলছিল তখন ওর মুখের ভেতরটা ছিল কালো এবং দুর্গন্ধযুক্ত। সব ফেনা বেরোচ্ছিল মুখ দিয়ে। এখানে চোখের সাদা অংশটা কালো কালো হয়ে যাচ্ছিল। এরপর আব্বু বুঝতে পারল যে রায়হান অভিনয় করছে না। সেদিন রাত যেন আমাদের জীবনের সব থেকে বড় রাত ছিল। সারা রাত বাহিরে সাপের মতো ফিসফিস আওয়াজে আর জানালার ঠকঠক আওয়াজে বেজেই চলছিল ভোর পর্যন্ত। তারপর ফজরের আজান পড়তে আব্বু মসজিদে যান এবং সেখানে আসিফ ভাইয়ের আব্বুকে পেয়ে সবকিছু খুলে বলেন আর আসিফ ভাইকে বাদ মাগরিব বাসায় আসতে বলেন। সত্যি বলতে আসিফ ভাইও কেমন হয়ে গিয়েছিল। উনি নাকি পড়তেন না, খেতেন না, সারাদিন ঘুমাতেন আর রাতে ভয়ে চিৎকার করে উঠতেন। যাই হোক, সেদিন সন্ধ্যার পর ইমাম সাহেব হুজুর আমাদের বাসায় আসেন। আসিফ ভাইকে নিয়ে সেদিন আমাদের বাসায় এসেছিলেন। শুরুতে গতকাল রায়হান এর খিচুনি ওঠা মুখ দিয়ে গেজা বের হওয়া সব কিছু জানাই। সব কিছু শুনে হুজুর ওনাকে রায়হানের রুমে নিয়ে যান। রুমে গিয়ে হুজুর বিছানায় বসেন আর পাশে আসিফকে বসিয়ে রায়হানকে বসান। রায়হানকে বলেন, বাবারে, তুমি পরিস্থিতির শিকার, তোমার কোনো দোষ নেই, কিন্তু তোমার উপরও কালো জাদুর ছায়া এসেছে। তোমারটা আমি দেখব, আসল সমস্যাটা আগে দেখি। আমি আব্বু সবাই অবাক হয়ে যাই। সে এতদিন আমরা জানতাম সব কিছুর মূলে আসিফ ভাই, কিন্তু হুজুর বলছে আসিফ ভাই পরিস্থিতির শিকার, উনি নির্দোষ। তাহলে আসল ঘটনা কি? আমরা হুজুরকে আসল ঘটনা জিজ্ঞেস করলে উনি মুচকি হেসে বলেন, সবুর করুন। এই বলে উনি রায়হানের কনিষ্ঠ আঙ্গুলি চেপে ধরেন। রায়হান, তুমি এই কাজ কেন করো? রায়হান কিছুক্ষণ জবাই করা পশু মুরগির মতো আর হঠাৎ থেমে আজে বাজে বলতে থাকলো, আমি রায়হান না। কিন্তু রায়হান কেন এসব বলছে আমি জানি না। আমি বলবো ওকে কি নিয়ে যাব। একথা বলতে দেখে হুজুর একটি আর হঠাৎ থেমে রায়হান বাজে কথা বলতে থাক, আমি রায়হান না। কিন্তু রায়হান কেন এসব করছে আমি জানি। আমি বলবো ওকে নিয়ে যাব। একথা বলতে হুজুর ব্যাগ থেকে একটি বাঁশের ব্যাট বের করে সজোরে রায়হানের পিঠে বাড়ি বসিয়ে দেয়। এরপর রায়হানের ভেতরে থাকা জিন বলছিল তা কিছু এমন, আজ অবধি যত রেজাল্ট বাসায় দেখছো সব ভুয়া। সমস্ত শীট নাকি সে জালিয়াতি করে কম্পিউটারের দোকান থেকে বানিয়েছে এবং আমাদের দেখিয়েছে সে পড়াশোনা করতে চাইতো না। এদিকে আব্বুর ইচ্ছা ছিল ওকে ইউনিভার্সিটিতে ভর্তি করাবে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এক্সাম দেওয়ার জন্য যে ন্যূনতম রেজাল্ট প্রয়োজন সেটা নাকি ওর ছিল না। এদিকে পরীক্ষায় গেলে আব্বু ওকে সাথে নিয়ে যাবে। তাই যদি সবাই জেনে যায়
রায়হান মিথ্যা বলেছে। কয়েক বছর ধরে ও কি করত, এভাবে কালো জাদুর আশ্রয় নেয় যেন পরীক্ষা দিতে না হয় আর পড়তে না হয়। আব্বুর পড়াশোনার চাপ দেওয়ার ফলে সে নাকি আজ এ অবস্থায় এসেছে, এতটা নিচে নেমেছে। সে ওই ভিক্ষুককে আসলেই বাজার করে দিয়েছিল, কিন্তু ভিক্ষুক ওকে কোনো আয়না দেয় নাই। আর যে হুজুর মুয়াজ্জেন বলে আছে, উনি নাকি কালো জাদু করেছিলেন, সেই আয়নাকে নাকি উনি রায়হানকে দিয়েছিল। রায়হান আর হুজুর মিলে সুন্দর একটা নাটক সাজিয়েছিল। তারা আসিফের উপর কালো জাদু করলো। স্বাভাবিক কথাবার্তা বলাতো তারা, এবং কালো জাদুর মাধ্যমে সবটাই আসিফের দোষ বলে মনে হয়। প্রকৃত অর্থে আসিফ নির্দোষ, এবং কিছু কারণে রেজাল্ট এর সত্যতা কখনোই আমাদের সামনে না আসে, যেন পড়ালেখা না করতে হয়। সেজন্য কিন্তু এই কালো জাদুর মাঝে নাকি নিজের একটা খেলা আছে। সে আসলেই যে জিনকে পাঠিয়েছে, তাকে 10 বছর পর আহ্বান করা হয়, কিছু একটা দেওয়ার অভিজ্ঞতা করতে হয়, এবং কাজ হাসিল করার পর 10 বছর একটা মানব শরীরের আবদার করেছিল কালো জাদু করার লোকটার কাছে। রায়হানের মাধ্যমে সেই সুযোগ পেয়ে যায়। ইতিমধ্যে রায়হানের শরীরের ভেতরে নাকি ক্ষতি করে ফেলেছে। এই সব কিছু জেনে উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে যায়। এমন ঘটনা কেউ আগে শুনেছে আর কোনোদিন হয়েছে এমন কিছু আমরা কল্পনাও করিনি। এবং ইমাম সাহেব হুজুরকে বললেন, আমার কিছু করার নেই, এই জিন তার কাজ করে ফেলেছে, রায়হানের মৃত্যু নিশ্চিত। এই কবিরাজকেও খুঁজে পাওয়া যাবে না। শয়তান জেনে গেছে যে এই জিনের মাধ্যমে ওর মুখোশ উন্মোচিত হয়েছে। সে মাদ্রাসার শিক্ষকও নয়, সে একজন ধোঁকাবাজ। রায়হানের সরলতার সুযোগ নিয়ে সে ওকে বিপদে ফেলে ওর অর্থ হাসিল করেছে। এই জিন যদি রায়হানকে ছেড়ে না যায়, তাহলে ও বাঁচবে না। রায়হান ওর পাপের শাস্তি পেয়েছে, ওর কলিজা পৌঁছে গেছে। তাই গতকাল রাতে ওর মুখ থেকে কালো কালো গ্যাজলা বের হচ্ছিল। হুজুরের কথা শুনে আমরা দেখলাম রায়হান বিছানায় পড়ে গেল। হুজুর বললেন, রায়হানের ভিতরে যে জিনটা, সে নাকি নিজের কাজ শেষ করে। এরপর হুজুর আসিফ ভাইকে দেখেন এবং বলেন, এই ছেলের সমস্যা এখন কেটে যাবে, ওকে আপনারা নিয়ে যান। এ বলে আসিফ ভাইকে তাবিজ আর পানি পড়া দিয়ে বাসায় পাঠিয়ে দেন। হুজুর নিজেও চলে যান। যাওয়ার আগে আমাদের পানি পড়া তাবিজ দিয়ে যান। হুজুর যাওয়ার পর রায়হান জ্ঞান ফিরলে রায়হান সব কিছু স্বীকার করে আর আমাদের কাছে ক্ষমা চায়। এরপর 3 মাস কেটে যায়। রায়হান ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। ডাক্তার দেখানো হয়েছে অনেক, কিন্তু ও আর বাঁচেনি। 3 মাস পর কোনো একদিন সে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তারিখটা আমি বলবো না, আমি চাই এই তারিখ আমার জীবন আর না আসুক। এর কয়েক বছর পর আসিফ ভাইও নাকি কেমন পাগল পাগল হয়ে গিয়েছিল। ক্ষুধা লাগলে খেত না, খাবার চাইতো না। যারবা দোকানে গেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো দোকানের দিকে, কিন্তু কিছু চাইতো না। আমরাও আমার ভাইয়ের করুণ স্মৃতি নিয়ে সে বাসায় আর থাকতে পারিনি। 2013 সালে আমরা সবাই অন্যত্র শিফট করি। ঘটনা তো শেষ সাবিত, কিন্তু আমি তোমার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। এই ঘটনা শুধু কোনো প্যারানর্মাল ঘটনা নয়, এটি একটি শিক্ষণীয় ঘটনাও বটে। অনেক মা বাবা আছেন, তারা ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য নির্দিষ্ট কোনো সাবজেক্ট ইউনিভার্সিটি চুজ করার জন্য কেউ চিন্তাও করে না যে তাদের উপর দিয়ে কি প্রেশার যায়। ওরাও মানুষ, ওদের কিছু হয়ে গেলে আমাদের দেশের কি হবে। তাদের মধ্যে আমাদের একজন ভাই, তাই কষ্টটা বুঝি। এই ঘটনা যদি সকল বাবা মা শুনতে পেতেন, যদি একজন শুনে থাকেন, তাহলে নিবেদন, প্রেশার দেওয়ার আগে একবার এই মানুষটিকে নিয়ে ভাববেন। আমার ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাকে মাফ করেন তার ভুলের জন্য। এই বলে রেহানা আপু তার ঘটনা শেষ করেন। কেমন লাগলো আপনাদের, সেটার বিচার আপনারাই করবেন। লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা গোছানোর সমস্যা থাকে, তাহলে মাহফুজ ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও নতুন কোনো সপ্তাহে নতুন কোনো এপিসোড নিয়ে কোনো একটা ঘটনা নিয়ে হাজির হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে সবার সুস্থতা কামনা করে সবিত বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম। তো এই ছিল সাবিতের ঘটনা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ইমেল দেওয়া আছে, আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া আমাদের পাঠাতে পারেন। দেশের বাইরে যারা রয়েছেন তারা অবশ্যই ভিডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখে পাঠাতে পারেন। এই ঘটনাটি একটি অন্যরকম ঘটনা ছিল। নিজের কালো জাদু করে নিজেই বিপদে পড়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ সাবিত ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনা 2। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। নাম মিম, ছদ্মনাম, ঠিকানা গোপালগঞ্জ, জেলা কাশিয়ানী উপজেলা। এরপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন।
তারপর লিখেছেন, ঘটনাটি পড়ে শোনান প্লিজ। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, কেমন আছেন আপনি? আমি জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন এবং ভালোভাবেই থাকেন। যদিও ভালো রাখার মালিক আল্লাহ, দোয়া করি আল্লাহ যেন আপনাদের এবং আমার গল্প শোনা শ্রোতাদেরকে সহি সালামতে রাখেন। আমার সাথে এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিছু কারণে আমি ছদ্মনাম ব্যবহার করছি। আমার নাম মিম। সময়টা তখন 2008 সাল। আমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় কোনো একটি গ্রামে মামার বাসায় থেকে লেখাপড়া করতাম। তখন আমি ক্লাস 9-এ পড়তাম। সে সময় কোনো একদিন জানতে পারলাম আমার কাজিনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। বাবা প্রথমে রাজি না থাকলেও হঠাৎ করে রাজি হয়ে যায়। কাজিনের পুরো ফ্যামিলি তখন ঢাকায় থাকতো। যদিও আমার চাচার কথা বলতে চাই, তিনি অনেক টাকা পয়সার মালিক এবং খুব ভালো মানুষ ছিলেন। কখনো অন্যায়কে প্রশ্রয় দিত না। তার বাবা ও চাচার দাদুর সাথে সম্পর্ক ছিল খুবই ভালো। শুনেছিলাম ওই চাচার স্ত্রী দাদুর সাথে খারাপ ব্যবহার করতেছিলেন। তখন চাচা চাচিকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। যাই হোক, চাচা ছিল 2 ছেলে, 1 মেয়ে। ছোট ছেলের সাথে আমার বিয়ের কথা চলছিল। আমার চাচা আমার জন্য একটি মোবাইল ফোন নিয়ে আসে তার ছোট ছেলের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমাদের দেখা কখনোই হয় নাই। বিয়ের আগে যখন আমি অনেক ছোট ছিলাম, তখন একবার দেখা হয়েছিল গ্রীষ্মকালীন ছুটিতে। চাচা আমাকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন ঢাকায়। প্রথমে আমার হবু বরকে ভালো না লাগলেও আস্তে আস্তে তার সাথে ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে তাকে ভালো লাগতে শুরু করে। ফ্যামিলি সবাই রাজি ছিল এবং সে যথেষ্ট হ্যান্ডসাম ছিল। লেখাপড়া বাদ দিয়ে যতটুকু সময় পেতাম তার সাথে কথা বলতাম। আমার একটু সমস্যা হতো, কারণ আমার মামা ছিল প্রচণ্ড রাগী, তাই সবাই মামাকে ভয় পেত। আমিও মামাকে অনেক ভয় পেতাম। আমি রাতে কথা বলতে চাইতাম না, কিন্তু আমার হবু বর রাতে বেশি কথা বলতে চাইতো আমার সাথে। একদিন যদিও ফোন অলওয়েজ সাইলেন্ট মোডে থাকতো, হঠাৎ করে রাত 1:30টার সময় আমার ঘুম ভেঙে যায় এবং আমি দেখি আমার হবু বর আমাকে কল দিচ্ছে। আমি ফোনটা রিসিভ করার জন্য বাইরে যাওয়ার জন্য চিন্তা করি। যেহেতু ঘরটি ছিল টিনের ঘর, এক পাশে কথা বললে অন্য পাশে যে কেউ কথা শুনতে পারত। তাই মামার ভয়ে ভাবলাম উঠোনে যেয়ে কিছুক্ষণ কথা বলে আসি। মামার বাড়িটা ছিল এমন, বাথরুমে যাওয়ার জন্য বাইরে যেতে হতো। মামার বাড়ির পাশ দিয়ে বিরাট এক জঙ্গলে অনেক মানুষ গলায় দড়ি দিয়ে মারা গেছে। ওই জঙ্গলে ওইখানে এত অন্ধকার থাকতো যে মানুষ দিনে যেতেও ভয় পেত। জঙ্গলের পরেই ডোবা টাইপের একটি পুকুর, বাঁশঝাড় এত ঘনই ছিল। আমার মামার বাড়ি লাগোয়া পুকুরের পাড়ে ছিল একটা তেঁতুল গাছ। গ্রামের ভাষায় আমরা মাদার গাছ বলি। এই মাদার গাছ কি পুকুরের পাড়ে জঙ্গলের কাছাকাছি অবস্থিত। যাই হোক, আমি আমার হবু বরের ফোন পেয়ে আস্তে আস্তে দরজা খুললাম, যেন মামা ঠিক না পায়। তারপরে উঠোনো তারপর ফোন ব্যাক করলাম। ফোন ধরলো সে। কথা বলতে বলতে এক পর্যায়ে আমার মনে হলো যে আমার মামা কথা শুনে ফেলবে আর আমার দৌড়ে যাওয়া উচিত। এই চিন্তা করতে করতে আমার কথা বলতে বলতে বাড়ির শেষ সীমানায় গিয়ে দাঁড়ালাম। শান্তি পাচ্ছিলাম না, মনে ভয় লাগছিল তখন, যেন মামা শুনে ফেলবে। এভাবে হাঁটা শুরু করলাম। বাসের সাথে হেলান দিয়েও কথা বলতে শুরু করলাম। কিন্তু একটু পরে মনে হলো পুকুরের পাড়টা সব থেকে নিরিবিলি, ওইখানে থেকে কথা বললে কেউ শুনবে না। সেই জন্য আমি পুকুরের পাড়ে মান্দার গাছটার দিকে হাঁটা শুরু করলাম। এভাবে মান্দার গাছের দিকে দাঁড়িয়ে 20 মিনিটের মতো কথা বললাম। হঠাৎ করে দেখলাম প্রচণ্ড ঝড় উঠেছে, বাঁশের আগাগুলো বাতাসে ভেঙে যাচ্ছে। কিন্তু আমি খেয়াল করলাম ঝড়ের বাতাস শুধু বাঁশ গাছের আগাই হচ্ছে, বাঁশের গোড়া আর গায়ের কোনো বাতাস লাগলো না। আমি ভাবলাম অনেক গাছপালা, এই জন্য নিচে বাতাস আসতে পারছে না। কোনো কিছু পাত্তা না দিয়ে কথা বলছি, এমন সময় হঠাৎ করে লাইনটা ড্রপ করে গেল। আমি চারপাশে তাকিয়ে চিন্তা করলাম, এটা আমি কোথায় আছি? প্রচণ্ড অন্ধকার, ঝড় বাতাস চারদিকে হচ্ছে, সব কিছু যেন ভেঙে পড়বে। আমার মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল, আর আমি চোখ বন্ধ করে এক দৌড় দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। 20 থেকে 30 সেকেন্ডের সময় লাগলো আমার বাড়ির সীমানা প্রবেশ করতে। একবার পিছনে ফিরে তাকালাম, দেখলাম ঝড় বা কোনো বাতাস কোনো কিছুই নেই, স্বাভাবিক, যেন ঝড় কখনো আসেইনি। যাই হোক, আমি ভাবলাম ঝড় হয়তো এসে হঠাৎ করে থেমে গেছে। কোনো চিন্তা না করে আস্তে আস্তে প্রবেশ করলাম রুমে। ঘড়ির দিকে খেয়াল করলাম 2টা বেজে গেছে। বিছানায় গিয়ে আমি আমার হবু বরকে একটা টেক্সট করলাম। যেহেতু কথা শেষ হয়েছিল না, টেক্সট বললাম যে
অনেক রাত হয়েছে, আমি আজকে আর কথা বলতে পারবো না, সকালে কথা হবে, টেক্সট ব্যাক করো। এভাবে অনেকক্ষণ কথা বলার পর কোনো টেক্সট ব্যাক না পেয়ে আমার ভেতরে অস্থিরতা কাজ করতে লাগলো। চিন্তা করলাম ওয়াশরুমে গেছে হয়তো, এতক্ষণ লাগার কথা না। সে কি, তার ফোনে দেখি তাকে অনেকবার কল দিলাম কিন্তু কল রিসিভ করলো না। লাস্ট কল দিয়ে ঘুমিয়ে যাওয়ার চিন্তা করলাম। আবার আস্তে আস্তে গেট খুলে টয়লেটের উদ্দেশ্যে গেলাম। লাস্ট কল যখন রিসিভ করলো তখন তার বড় বোন আপু যেটা আমাকে জানালো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপু বলল তার ভাই 10টার সময় বাসায় এসেছে, 11টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। সে এতটাই টায়ার্ড ছিল যে রুমে গিয়ে ঘুমানোর টাইম পায়নি। আপুর সাথে কথা বলতে বলতে ড্রয়িং রুমে ঘুমিয়ে গিয়েছেন এবং আপু তার প্রেজেন্টেশনের কাজ ড্রয়িং রুমে বসে বসে করেছেন। 3-4 ঘন্টা পর আমি ফোন রেখে মোবাইলে টাইম দেখলাম 3টা বাজে। আমি মনে মনে ভাবলাম, কে ছিল তাহলে আমাকে ফোন দিল 2টার দিকে? আর কার সাথে কথা বললাম জঙ্গলে? সে প্রচণ্ড ভয় পেলাম, কিন্তু কাউকে কিছু বলতে পারলাম না। আমি লুকিয়ে লুকিয়ে কথা বলতে গিয়েছিলাম। এসব কোনো চিন্তা করতে করতে ঘরে এসে এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। তখন ঘুম ভাঙল সেটা পরের দিন সন্ধ্যা 6টার আশেপাশে। দেখে অনেক আত্মীয় স্বজন এবং আব্বু আম্মুর মামা ছিলেন, যিনি ছিলেন মাওলানা। তার মুখের উপর ঝুঁকেছিলেন। তিনি কি বিড়বিড় করে পড়ছিলেন আর ফু দিচ্ছিলেন। পরে জানলাম দুপুর গড়িয়ে সন্ধ্যায় আমাকে অনেকবার ডাকাডাকি করা হয়েছে। আমি ঠিক নাই। নানু ভেবেছিলেন স্বাভাবিকভাবে আমি ঘুমাচ্ছি, কিন্তু কোনো কারণে মাওলানা সাহেব আমাদের বাসায় এসেছিলেন এবং তিনি দেখলেন আমার প্রচণ্ড জ্বর এবং তিনি একটু ঝাড়ফুঁকের ব্যবস্থা করলেন। গ্রাম অঞ্চলের ঝাড়ফুঁক এগুলোই বেশি চলে। ডাক্তারের থেকে মাওলানা নানাভাবে আমাকে পানি পড়া খাওয়ালেন। সবাই চলে গেলে উনি আমাকে বললেন, রাতে বাহিরে একা একা কোথাও যেও না। তুমি যেখানে কল্যাণ ভাবছো সেখানে হয়তো তোমার অকল্যাণ নিহত। আমি কিছুই বুঝলাম না, শুধু তার যাওয়ার দিকে চেয়ে রইলাম। পড়াশোনা ছিল না, তারপর থেকে রাতে আর বের হতাম না। এরপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি, ঠিকঠাক চলছিল। কি ভেবেছেন ঘটনা এখানেই শেষ? এটা তো সমস্যার শুরু মাত্র। 1 মাস পরে আমার চাচা চাচি পুরো ফ্যামিলি সহ গ্রামে বেড়াতে আসেন এবং সব চাচারা ফ্যামিলি সহ গেট টুগেদার করার জন্য চলে আসেন। আমিও বাড়িতে যাই কিছুদিন থাকার জন্য। হঠাৎ করে আমি তার ফ্যামিলিতে একটি পরিবর্তন লক্ষ্য করি। যেমন চাচা আর আগের মতো অন্য চাচাদের সহ্য করতে পারছে না, দাদুর সাথে খারাপ ব্যবহার করছে। এই সাথে অন্য একটি জিনিস লক্ষ্য করলাম, আমার হবু বরের বোন অর্থাৎ ওই চাচার একমাত্র মেয়ের সাথে কিছু আজগুবি ঘটনা ঘটছে। একদিন সে অন্য কাজিনদের সাথে কথা বলছিল, একটি রুমে ঢুকেছিল, বের হয়েছিল রুম থেকে। দেখলাম গায়ের জামা অনেক ছেঁড়া। কেউ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলে যেমন ছিঁড়ে যায়, পড়ে যায়, সেই রকম ছেঁড়াগুলোর চারিদিকে হলুদ দাগ হয়ে আছে। সে নিজেও জানে না তার জামার এই অবস্থা। একজন দেখলো এমন কেন এই জামাটা, অথচ ওই মুহূর্তে আমি ওই রুমের সামনেই বসেছিলাম। আমি দেখছিলাম জামাটি ঠিকই ছিল ঢোকার সময়। এরপর আপুর আম্মা আমার চাচি আসলো এবং তিনি বলল, এটা ধরার দরকার নেই, এটা রেখে দে, এলা পলিথিনের ব্যাগে রেখে দে। কেন এমন হলো আমি কিছুই বুঝলাম না। উনি কাকে দেখার কথা বললেন, কিন্তু আমি আপুর এই অবস্থা দেখে খুবই দুঃখ পেলাম এবং আমার হবু বরের বড় বোন ছিলেন তিনি। এরকম আরও অনেক ঘটনা ঘটেছিল সেদিন, সেগুলো আমি নিজের চোখে দেখেছিলাম। যাই হোক, বেসিক্যালি সবাই এসেছিল দাদুর অসুস্থতার কারণে, কিন্তু চাচার আচরণে দাদু আরও বেশি কষ্ট পান, এক পর্যায়ে মারা যান। এরপর আমার বড় চাচা এবং অন্য চাচাদের প্রেশার দিতে থাকেন জমিজমাগুলো ওনাদের কাছে বিক্রি করে দেওয়ার জন্য। কিন্তু আমার বাবাকে বলে মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে, এগুলো এমনি লিখে দে, এগুলো সব তোর মেয়েই থাকবে। এইসব কথা বলে আমার বাবা খুব অবাক হন। এই ভাই ছিল সবচেয়ে উদার মনের ফ্যামিলির একজন। আমার বাবা রাজি হয়নি, কারণ আমার একটি ছোট ভাই ছিল এবং তিনি বলেছিলেন আমার মেয়েকে কিছু দরকার হলে আমার কাছ থেকে নেবে, তার তো অংশ এখানে। এ কথাটা শোনার পর থেকে আমার চাচা চাচি বিয়ের কথা আর মানতে পারছিলেন না। এক পর্যায়ে আমাদের বিয়েটা ভেঙে যায়। এভাবে চলতে চলতে এক পর্যায়ে আমাদের উপর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। চাচার কথা ছিল তিনি বড় ছেলে, তাই হিসাব অনুযায়ী অন্য কেউ জন্ম না নিলে সব সম্পত্তি তারই পাওয়ার কথা। তাই গ্রামের কিছু গুন্ডা মাস্তান লোকদেরকে দিয়ে আমাদের কিছু জায়গা দখল করলো এবং আমাদের জায়গায় বিল্ডিং বানাতে গেল।
তখন বাবা আইনের আশ্রয় নেওয়ার কথা ভেবে ঠিক তখনই বাবা ব্রেন স্ট্রোক করে বসলো। 1 সপ্তাহ বাবা সার্ভাইভ করেছিল, তারপর বাবা মারা যান। মারা যাওয়ার ঠিক 1 সপ্তাহ পরে আমাদের ঘরের সামনে পুকুরের পাড়ে 2টি জল জ্যান্ত তালগাছ মারা যান, যেটা আমার আম্মু লক্ষ্য করেছিল। আম্মু খুবই পরহেজগার ছিলেন, একজন মহিলা যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সন্ধ্যায় কোরআন শরীফ পড়তেন, বিভিন্ন মহিলাদের মাহফিলে যেতেন এবং অনেক আমল করতেন। একদিন আম্মু আমাকে বড় হুজুরের বইয়ের কাছে নিয়ে গেলেন। তিনি তার হাজবেন্ডের সাথে কথা বলে একদিন পরে আসতে বললেন। পরের দিন গেলাম। যাওয়ার পর মুষলধারে বৃষ্টি শুরু হলো। বড় হুজুর পর্দা আড়াল থেকে বলতে শুরু করলেন। আমার সাথে বড় হুজুরের আম্মুকে বললেন, ওই মেয়েকে বহু বছর আগে থেকে কালো জাদু করা হয়েছে এবং আমাদের বাড়ির 2টি তালগাছ মরে গেছে। তালগাছগুটি কেটে তার গোড়ায় যা পাবো বিসমিল্লাহ বলে পুড়িয়ে ফেলতে হবে এবং 2টা তাবিজ তার কাছ থেকে এনে আমরা সেই অনুযায়ী বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। তখন অনেক জোরে বৃষ্টি হলো। আমরা যখন চিন্তা করলাম বৃষ্টিতে ভিজেই বাড়িতে যাওয়ার চিন্তা করলাম, হুজুর আমাদের থামিয়ে দিয়ে তার বউকে কিছু একটা আমাদের উপর ছিটিয়ে দিতে বললেন। তিনি বললেন, যাই হোক না কেন, কোনো ভয় পেও না আর কাউকে কিছু বলো না। আমরা বাসা থেকে বের হওয়ার রওনা দিলাম। এমনই আশ্চর্য হয়ে গিয়েছিলাম, সেদিন বাসায় আসার আগ পর্যন্ত আমাদের গায়ে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি, কিন্তু আমাদের আশেপাশে তুফান হয়ে যাচ্ছিল। পরের দিন গাছ কাটা হলো। একটি গাছের নিচে থেকে পাওয়া গেল ছোট্ট মাটির হাড়ির মধ্যে বিভৎস চেহারা দেখতে একটি ব্ল্যাক টাইপের ছবি এবং শুকনো রক্তের ছাগলের মাথা সাথে লাগানো একটি তাবিজ, এবং অন্যটিতে পাওয়া গেল একটি নখ, একটি চুল, একটি তাবিজ, আব্বুর কাপড়ের কিছু অংশ যেটা অর্ধেক পুরানো হয়েছিল। কথা মতো সব কাজ শেষ করে পরের দিন তাবিজ হুজুরের কাছে নিয়ে গেলাম। হুজুর আমাকে বললেন, জোড়া কবরের মাঝখানে আমাকে তাবিজ করা হয়েছে এবং আমার উপরে 7 জন জিন জাদু করা হয়েছে। হুজুর বলেছিল সবাইকে সরাতে পারলেও রাত নামের একটি জিনকে আমার থেকে কিছুতেই আলাদা করতে পারেননি। হুজুর বলেছিলেন একবার নদী পার হলে ব্ল্যাক ম্যাজিকের আসর কমে যাবে। যেহেতু পড়াশোনা করার জন্য ঢাকায় আসতে হতো, সেই জন্য আমাকে পদ্মার পার হয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ আর গোপালগঞ্জ থেকে ঢাকা আসতে আমি মিষ্টি খাওয়া দেখতাম স্বপ্নে। প্রায় ঢাকার এক হুজুর বারবার তাবিজ গাড়তে গাড়তে বিরক্ত হয়ে যান। হুজুর আমাকে বলেছিল বড় চাচি দিলে আমি যেন না খাই এবং তার সাথে কোনো ব্যাপারে আলোচনা না করি। আমাদের পুরো ফ্যামিলি এবং চাচার সাথে অনেক খারাপ কিছু করেছে সে। চাচি ছিলেন একজন বিহারি আর এই কারণে আমার চাচা তাকে পছন্দ করতো না। জানি না চাচা কেন তাকে বিয়ে করেছিল। আজ আমার 29 বছর বয়স, আজও আমি বিয়ে করি নাই। সব ঠিক থাকলে লাস্টে আমার বিয়েটাও হয়নি শুনেছি। আমার ওই চাচার মেয়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমার হবু বর 4-5 বার বিয়ে হয়ে গেছে, আর তাদের বড় ছেলে এবং ছেলের বউয়ের সাথে এমন কিছু করার সময় ধরা খেয়েছিল। চাচি তারা এখনও মায়ের হাতে কিছু খায় না এবং মায়ের চেহারা পর্যন্ত দেখে না। পাশাপাশি অন্য ফ্ল্যাটে থেকেও এত কিছুর পরও কিছু প্রবলেম এখনও রয়ে গেছে। এখনও উল্টাপাল্টা সকল স্বপ্ন দেখিয়ে যে রাতে আয়তাল কুরসি পড়তে ভুলে যাই। এখন আমার সামনে আমার তো আর কোনো কাছের মানুষ এর সাকসেস আমার কানে আসলে যা নষ্ট হয়ে যায়, ইত্যাদি নানা কিছু। আমি জানি না মানুষ এগুলো করে কি মজা পায়। নিজেদের জেদ আর অহংকারের কারণে একরকম সংসার ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত করেন। এটাই ছিল আমার ঘটনা মাহফুজ ভাই। ভালো লাগলে প্রিয় মানুষগুলোর কাছে পড়ে শোনাবেন, যেন সবাই সতর্ক থাকেন, যেন সতর্ক হতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।